নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। সেদিন বন্ধ যদি বলা হয় এজলাসে বিচারপতি অমৃতা সিনহা যে অর্ডার দিয়েছিলেন তা আজকে সকলের সামনে এসে পৌঁছেছে। কিন্তু কি এমন ছিল সেই অর্ডারে যার জন্য কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হয়েছিল জোকা ইএসআইতে। এই অর্ডারের বিশ্লেষণ করে অর্ডারের ভিতর কি আছে তা নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী ফিরদৌস সামিম। প্রথমে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। এই সেই অর্ডার যে অর্ডার আলটিমেটলি মানুষের সামনে এসেছে, আপনি যদি একটু বিশ্লেষণ করে বলেন এক্স্যাক্টলি বিচারপতি কি বলেছিলেন সেদিন। দেখুন, প্রথমেই বলি, যেহেতু এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত এবং ইন ক্যামেরা যে হিয়ারিং হয়েছে সেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, ফলে ওই হিয়ারিংয়ে কি হয়েছে সেটা কখনোই কোনোদিন বলা উচিত না, বলবো। কিন্তু যেহেতু নির্দেশনামায়, আপনারা প্রত্যেকেই জানেন এটা একটা নির্দেশনামা এবং এই নির্দেশনামা সকলের জন্য অ্যাভেলেবল, এবং এই নির্দেশনামা মোতাবেক যে নির্দেশ ছিল সেই নির্দেশটি কিন্তু পালিত হয়েছে। মূলত যে কথা বলা ছিল, যদি আপনি মানে প্যারাগ্রাফ ওয়াইজ পড়েন তাহলে খুব পরিষ্কার। বিশেষ করে ধরুন এর প্রথম প্যারাটা যদি একটু বলেন, রিপোর্ট অফ মেনশন। হ্যাঁ, একদম পেজ 3 তে এই যে আপনি এর সঙ্গে এই রিপোর্টটা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে, আপনারা দেখবেন, উনি একটু বুঝিয়ে দিচ্ছেন আমাদের। হ্যাঁ, একদম পেজ 3 তে দেখুন, থার্ড প্যারাতে সেখানে নির্দিষ্টভাবে বলা আছে, দ্য রিপোর্ট ফার্দার মেনশনস দ্যাট despite order passed by the learned special court under PMLA, the voice sample of the accused could not be collected. অর্থাৎ সেটা করা যায়নি, কালেক্ট করা যায়নি ভয়েস স্যাম্পল। There is mention of 2 orders passed by the learned special court on 24th November 2023 and the other on 2nd December 2023. দুটো নির্দেশের কথা বলা হয়েছে। Arrangement was made for a 5G ambulance having all amenities to shift the accused from the SSKM hospital where he is presently admitted to take him to ESIC hospital Joka for medical examination and collection of voice sample, but the accused could not be transported. অর্থাৎ যদিও 5G হাসপাতাল ছিল, অ্যাম্বুলেন্স ছিল, কিন্তু তাকে বর্তমানে যে SSKM এ ভর্তি আছে সেখান থেকে ESIC hospital Jokaতে ট্রান্সফার করা যায়নি। As there are order passed by the court for collecting the voice sample of the accused, the investigating authority is bound to implement the same. যেহেতু নির্দিষ্ট নির্দেশ আছে সেই জন্য ভয়েস স্যাম্পল কালেক্ট করার, সেই জন্য অথরিটি সেটা করতে বাধ্য থাকবে। Accordingly, the investigating officer of the ED is directed to take immediate step to take over the accused from SSKM hospital and take him to ESIC hospital Joka latest by 8 PM today for collection of his voice sample. অর্থাৎ ইডি অফিসিয়ালদের ডাইরেকশন দিলেন যে 8টার মধ্যে তাকে এই ভয়েস স্যাম্পল কালেক্ট করার জন্য ESIC হাসপাতাল জোকাতে নিয়ে যাবেন। স্যার, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে, তার জন্য কি সেদিন সিআরপিএফ পাঠিয়ে 7:30টার মধ্যে কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে? একদম, এই অর্ডারে সেই সমস্ত কথাও লেখা আছে। আমি যেহেতু সময় লাগবে, আপনি একটু ইম্পর্টেন্ট জায়গাগুলো একটু দর্শকদের বলেন। এবং বিশেষ করে আমি যে জন্য এই পর্বটি করা সক্ষম হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, দ্য MSVP অফ SSKM hospital or any other authority who is in charge of the accused in the SSKM hospital is directed to hand over the accused to the investigating officer of the ED for compliance of the order passed herein. অর্থাৎ MSVP SSKM হাসপাতাল অথবা অন্য কোনো কর্তৃপক্ষ যারা এই চার্জে ছিলেন সেই সময় আর কি, তাদেরকে ডাইরেকশন মোতাবেক তাদেরকে কিন্তু এই ইডি ইনভেস্টিগেটিভ অফিসারের হাতে তাকে তুলে দেওয়ার ক্ষেত্রে তুলে দিতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ তার পরে প্যারাগ্রাফ, স্ট্যান্ডিং ইন দ্য ওয়ে অফ কমপ্লাইং দ্য কোর্টস অর্ডার উইল অ্যামাউন্ট টু কন্টেম্প্ট। অর্থাৎ যদি কেউ এই কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের অন্তরায় হয় সেটা আদালত অবমাননার শামিল, and the contemner will be liable to face proceedings for the same. অর্থাৎ যিনি এই কন্টেম্পচুয়াস অ্যাক্টটি করবেন তিনি কিন্তু আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন। ফলে এই অংশটি সব থেকে গুরুত্বপূর্ণ। এই নির্দেশ ছিল বলে আমি মনে করি যে এই ভয়েস স্যাম্পল করা সম্ভব হয়েছে, অন্যথায় সম্ভব হতো না। তার কারণ আদালতে যেহেতু নির্দিষ্ট নির্দেশ ছিল এবং টাইম বাউন্ড 8টার মধ্যে, এবং সেদিন বুঝতেই পেরেছেন যে আদালত এটা চাইছেন
দেখুন পিএমএলএ কোর্টের দুখানা নির্দেশ, সেখানে গিয়ে করতে এসএসকেএম হাসপাতালের আগে উদ্যোগ নিয়েও ইডি কর্তৃপক্ষ করতে সক্ষম হননি ভয়েস স্যাম্পল করতে, কিন্তু কলকাতা হাইকোর্টের এই নির্দেশের বলে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশের ফলে তিনি যেহেতু নির্দিষ্টভাবে সময় বেঁধে দিয়ে 8টার মধ্যে ভয়েস স্যাম্পল কালেক্ট, যদি কেউ এই নির্দেশের অন্তরায় হয় বা বাধা সৃষ্টি করেন তাহলে তিনি আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন। সেখান থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই নির্দেশকে অমান্য করার অর্থ আদালত অবমাননার শামিল। তাই এমএসভিপিদের সাহস হয়নি। আমরা দেখেছি এই বিভিন্ন ভিভিআইপিদের এই তদন্ত চলাকালীন বা জেলে থাকাকালীন তাদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এসএসকেএম কর্তৃপক্ষ কিভাবে তাদের যে চিকিৎসক সত্তা সেটাকে বিক্রি করে দিয়ে, এই শব্দবন্ধ ব্যবহার করতে বাধ্য হচ্ছে, বিক্রি করে দিয়ে যেভাবে তারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িত, এদের বিরুদ্ধেও কিন্তু উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ এক শ্রেণীর চিকিৎসক তারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে এবং সেটা একবার ঘটছে না, এটা বারবার ঘটছে। এটা বিচারপতি অবজার্ভ করেছে আই থিংক, যেটা অর্ডারে লেখা। দেখুন সেই জন্যই তো আজকে দেখুন আজকে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা হয়েছে। দেখুন আদালত এর আগেও নির্দেশ দিয়েছিলেন, আবার আদালতকে দেখুন এই নির্দেশ দিতে বাধ্য হতে হচ্ছে। আমি বলবো কথা, তার কারণ ইডি অফিসিয়ালসরা গিয়ে একটা সিম্পল ভয়েস স্যাম্পল টেস্ট, যেটা করা অত্যন্ত সহজ, যেটা সহজেই করা যায়, এর জন্য বিশাল কিছু লাগে না, কিন্তু সেটা করতে গিয়ে এত কিছু বাধার সম্মুখীন হতে হচ্ছে এবং তারপরে আদালতকে নির্দেশ দিতে হচ্ছে। নির্দেশ দেওয়ার পর সেই নির্দেশ পালনেও এত টাল বাহানা করার চেষ্টা করছে এক শ্রেণীর চিকিৎসক এবং বিশেষ করে চিকিৎসক প্রশাসক যারা আছে, মানে এই যে স্বাস্থ্য ব্যবস্থায় শুধুমাত্র চিকিৎসক আছেন যারা মানে চিকিৎসা করেন তারাই আছেন তা কিন্তু নয়, চিকিৎসক প্রশাসকও আছে, হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে সেই হেলথ অ্যাডমিনিস্ট্রেটররা এরা বেশি দুষ্কর্মের সঙ্গে জড়িত। কারণ বেশিরভাগ ক্ষেত্রে কি হয় বলুন তো, বিশেষ করে যে সমস্ত চিকিৎসকরা চিকিৎসার সঙ্গে যুক্ত বা চিকিৎসার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, তারা স্বাভাবিকভাবেই খুব বেশি এই ধরনের এই মানে সরি টু সে এই শব্দবন্ধ আবারও ব্যবহার করছি, পা চাটা হয় না, খুব বেশি পা চাটা হয় না। কিন্তু পা চাটা কাদের হতে হয়? যারা ধরুন ওই হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত, অর্থাৎ মানে এমবিবিএস পাস করার পরে এমএসবিপি মানে কি এটা উল্লেখ করা আছে? আমি এমএসবিপি মানে যে মানে ওই পা চাটা হতেই হবে এরকম বিষয় না। পার্টিকুলারলি এমএসবিপি অফ এসএসকেএম হসপিটাল লেখা আছে। এমএসবিপি মানে এক্স্যাক্টলি কি, যে দর্শকদের যদি একটু বলেন। মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল, তো বলতে পারেন যে হেলথ অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, তো বাধ্যতামূলকভাবে যে সমস্ত হেলথ অ্যাডমিনিস্ট্রেটরকেই মানে পা চাটা হতে হবে তা নয়, কিন্তু দুর্ভাগ্য হলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওই মানে শাসক দলের সুনজরে থাকবো, একটু ভালো হাসপাতালে পোস্টিং হবে, সেই জন্য কিছু মানুষজন পা চাটা হয়ে পড়ে। এটা দুর্ভাগ্যজনক। কেন? আপনি সরকারি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, যদি ট্রান্সফারেবল জব, আর এই বিশেষ করে এই যে ডক্টরদের ট্রান্সফারের ক্ষেত্রে একটা পলিসিও আছে, জোন ভাগ করা আছে। আমি নর্থ বেঙ্গল যাব না, বাড়ির কাছে পোস্টিং নেব, এই কলকাতাতে শুধুমাত্র থাকবো, এই সমস্ত ক্যালকুলেশন করে কিছু লোকজন পা চাটা হয়ে যান। আর এক ধরনের পা চাটা পাওয়া যাবে যাদের যোগ্যতা নেই। সরি টু সে বলতে বাধ্য হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে পা চাটা তারাই হন যাদের যেগুলো যোগ্যতা নেই। যোগ্যতাহীনগুলো পা চাটা হয়ে যায়। একটা হচ্ছে সুবিধাবাদী পা চাটা, আর একটা হচ্ছে যোগ্যতাহীন পা চাটা। তো যোগ্যতাহীন পা চাটা অনেক আছে। বেশিরভাগ ক্ষেত্রে এমবিবিএস পাস করার পরে ওই ধরুন মানে কোনো একটা কোর্স করেছে, ডিপিএইচ এমপিএইচ, যে ডিপিএইচ এমপিএইচ করে ওই হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মানে তারা চিকিৎসা করে না,
ওই বিএমওইচ টিএমওইচ হয়ে শুরু করে তারপর আস্তে আস্তে ধরুন ওই হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের একটা পদ থেকে আর একটা পদ যায়, তারা কেউ চিকিৎসা করে না বেশিরভাগ ক্ষেত্রেই, এবং চিকিৎসা না করে করে চিকিৎসাটা ভুলে যায়, মানে চিকিৎসক আর থাকেই না, ক্লার্কে পরিণত হয়ে যায় প্রায়। হ্যাঁ, শুনতে আপনার বিতর্ক হবে, আমি জেনে বুঝেই বলছি, এবং এটা সত্য কথা। বেশিরভাগ ক্ষেত্রেই মানে তারা সব ক্লার্কে পরিণত হয়ে যায়, মানে ওই খাতা কলমে কাজ করতে করতে আর চিকিৎসা করেই না। এবার ধরুন সে হেলথ অ্যাডমিনিস্ট্রেশন আছে ধরুন 25 বছর আগে সে এমবিবিএস করেছে, আর তারপরে সে অফিসিয়াল জব করছে, ওই সই করছে, খাতা আসছে, এর ফলে সে আর চিকিৎসক থাকে না। তো এখন তার ওই 5 আটা ছাড়া তো অন্য কোনো উপায় নেই। তো কী করবে, ও 5 আটায় যদি কোনো একটা ভালো এর শীর্ষ পদে বসে। এক্ষেত্রে একটা প্রশ্ন ছিল, কালীঘাটের কাকু কতটা সুস্থ অন্য হসপিটালে নিয়ে যাওয়ার জন্য? এটা প্রথম প্যারায় আমি একটু ফলো করছিলাম, এই জায়গাটা এক্স্যাক্টলি কি বলা হয়েছে, যে কার্ডিয়াক ডিপার্টমেন্ট কি রিপোর্ট দেওয়া হয়েছিল কালীঘাটের কাকুকে নিয়ে? The report mentioned at page 3. The report mentioned that the statement of the head of the cardiac department SSKM hospital was recorded. The doctor has deposed that the accused has no major complications and the doctor has not found any serious rhythm disorder from the investigation completed. অর্থাৎ যিনি কার্ডিয়াক ডিপার্টমেন্টের হেড ছিলেন তিনি মনে করছেন না কোনো কমপ্লিকেশন আছে। The doctor has opined that the accused is fit for giving his voice sample subject to the condition that the procedure does not put the accused under stress. ডক্টর মতামত দিয়েছিলেন। কার্ডিয়াক ডিপার্টমেন্টের যিনি হেড তিনি তো মতামত দেবেন, সেটাই স্বাভাবিক। তার মতামত রেকর্ড করা আছে রিপোর্টে, সেটাই তিনি বলেছেন এবং সেটাই নির্দেশে বলা আছে। এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বেসিক্যালি দেখুন, আমরাও বুঝতে পারছি যে কমপ্লিকেশন কিছু ছিল না, এরা কমপ্লিকেশন তৈরি করেছে। কারণ কমপ্লিকেশন তৈরি করার আসল উদ্দেশ্য হচ্ছে কাউকে বাঁচানোর স্বার্থে কিছু পা চাঁটাদের দিয়ে এই কমপ্লিকেশনগুলো তৈরি করা। আমি এই পা চাঁটা মহলকে একেবারেই বলবো যে বেশি দিন পা চাঁটবেন না, পা চাঁটলে আপনাদের অবস্থা সঙ্গীন হবে। একেই তো বেশিরভাগ জনই এই পা চাটা যারা এই চিকিৎসক প্রশাসক আছে তারা বেশিরভাগই কেউ চিকিৎসা বেশিরভাগই ভুলে গেছেন। ওই যে বললাম 30 বছর ধরে ধরুন ডাক্তারি করার কথা, ডাক্তারি করার জায়গায় মানে ওই ক্লারিক্যাল কাজ করেছেন, ফলে ওই পা চেটেই নিজেকে ধরে রাখতে হবে। এই ধরনের চিকিৎসক প্রশাসক যারা আছেন, পা চাটা চিকিৎসক প্রশাসক, তারা শুধরে যান। অবশ্যই আমি একটু এই ইন্টারভিউ শেষ করার আগে আমি একটু বলবো যে শেষ পার্টে এক্স্যাক্টলি বিচারপতি অমৃতা সিনহা কি বলার চেষ্টা করেছিলেন, যা ইডি অফিশিয়াল এন্ড অল আদার কনসার্ন অফিশিয়াল কি ডিরেক্ট করেছিলেন এক্স্যাক্টলি যদি একটু বলেন আমাদের। মানে বলেছিলেন যে প্লেন কপির উপর ভিত্তি করে, অর্থাৎ আমাদের কোর্ট সিস্টেমে এই প্যারাগ্রাফের অর্থ হচ্ছে দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসিয়াল অল আদার কনসার্ন অফিসিয়ালস আর ডাইরেক্টেড টু অ্যাক্ট অন দ্য বেসিস অফ দ্য প্লেন কপি অফ দ্য অর্ডার হুইচ উইল বি প্রোভাইডেড আপন কাউন্টার সিগনেচার অফ দ্য অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ দ্য কোর্ট, এবং নন প্রোভাইডিং দ্য ভয়েস স্যাম্পল ইজ ডিলেইং দ্য ইনভেস্টিগেশন and one limb of the investigation cannot be concluded without the voice sample collected from the accused. অর্থাৎ তিনি বলতে চেয়েছেন নন প্রোভাইডিং দ্য ভয়েস স্যাম্পল ইজ ডিলেইং দ্য ইনভেস্টিগেশন। অর্থাৎ যদি এই যে ভয়েস স্যাম্পল না দেওয়ার অর্থ হলো তদন্ত প্রক্রিয়াকে প্রলম্বিত করা। and one limb of the investigation cannot be concluded without the voice sample collected from the accused. একটা অঙ্গ কোনোভাবে সম্পূর্ণ হবে না এই ভয়েস স্যাম্পল কালেক্ট না করলে। ফলে এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তারপরে প্যারাগ্রাফের অর্থ হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং অন্যান্য অফিসিয়ালসদের তিনি নির্দেশ দিচ্ছেন যে আমাদের যে এই যে অর্ডারের কপিটা দেখছেন এটা হচ্ছে ওয়েবসাইট কপি। ওকে, আমাদের হাইকোর্টে মানে আগে বেশিরভাগ ব্যবহার করাতে এখনও হয়, বিশেষ করে এই ধরনের ইমার্জেন্সি পারপাসে প্লেন কপি, অর্থাৎ মানে অফিসিয়ালি ওয়েবসাইটে আপলোড হয়নি, প্লেন কপি উপর ভিত্তি করে মানে আদালতই সেখান থেকে এসিও কাউন্টার সাইন করে দেন, কালেক্ট করে নিয়ে গিয়ে সেটার উপর ভিত্তি করেই। কারণ সাধারণভাবে কী হয়, সার্টিফাইড কপির আমাদের প্রচলন আছে, অর্থাৎ কোর্ট সার্টিফাই করে দেবে যে এই কপিটি সত্য, নাহলে আগে কি হতো মানে কোর্টের নির্দেশনামা নিয়ে হয়, নির্দেশনামাই নয় কিন্তু নির্দেশনামা বলে তো যে কোনো একটা লিখে দিলে হলো, তা তো হয় না। কোর্ট সার্টিফাই করে দিয়েছেন যে হ্যাঁ
এর প্লেন কপিটা হচ্ছে যেহেতু এখনো পর্যন্ত সার্ভার হয়নি, তাই আদালতের দেওয়া যে কপি সেই কপির উপর ভিত্তি করে আপনাকে কাজ করতে বলেছে। অবশ্যই নিঃসন্দেহে যে থ্রিলার রাজ্যবাসী রেখেছিল, নিঃসন্দেহে থ্রিলারের চেয়ে কোনো অংশে কম নয়। সেই থ্রিলারের নেপথ্য ছিল নিঃসন্দেহে বিচারপতি অমৃতা সিনহার একটি অর্ডার, যেই পুরো সিনেমা বা থ্রিলারের চিত্রনাট্য বিশ্লেষণ করে শোনালেন আইনজীবী ফিরদৌস শামীম। ভাবতে পারেন এই রাজ্যে সুপিরিয়র জায়গা হাসপাতাল SSKM PG হাসপাতাল, যেটা নিয়ে বাঙালিদের গর্ব, সেই গর্বের জায়গা কলুষিত হলো এবং বিচারপতি অমৃতা সিনহা হয়তো বুঝতে পারলেন যে আলটিমেটলি গোড়াতেই হয়তো অনেকটা গলদ আছে। 8টার মধ্যে নির্দেশ দিলেন ESI হাসপাতালে নিয়ে যেতে হবে কালীঘাটের কাকুকে। দুর্নীতি তদন্ত আলটিমেটলি কি জবনিকা পতনের দিকে যাচ্ছে, এই নিয়ে আমরা তর্ক করব, তর্জা করব, বিতর্ক চলবে। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আইনজীবী ফিরদৌস শামীমের রাজনৈতিক পুরো ইন্টারভিউটা আছে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে, ওখানে গিয়েও পারলে দেখে নেবেন। ধন্যবাদ।